আইপিএলে আজকে লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের আরও একটা থ্রিলার হলো, যেটা ট্যাগলাইন আমি শুরুতে যেটা বললাম সেটাই। আইপিএল তো অনেক নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। আজকের এই ম্যাচটাতে আরও একটা ওরকম নবতারকার জন্ম হলো, মুকুল চৌধুরী। 21 বছর বয়সী বিস্ফোরক বিধ্বংসী একজন ফিনিশারের জন্ম প্রবাবলি আমরা দেখতে পেলাম আইপিএল এর মঞ্চে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই লখনৌ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য বলেছিলেন যে এই মুকুল চৌধুরী নামের ক্রিকেটারদের ক্ষমতা রয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশার হয়ে ওঠার, এবং তারই একটা ইঙ্গিত, তারই একটা প্রতিশ্রুতি আমরা এই ইনিংসটাতে দেখতে পেলাম, যেটাতে 27 বলে 54 রানের একটা ইনিংস খেলেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 7-7টা ছক্কা মেরেছেন এবং দলকে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে জিতিয়ে দিয়েছেন। লাস্ট বলে গিয়ে তারা ম্যাচটা জিতেছে 3 উইকেটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এইবারের আইপিএলে প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু করার পর টানা দ্বিতীয় ম্যাচ জিতল লখনৌ সুপার জায়ান্টস, আর কলকাতা নাইট রাইডার্স 4 ম্যাচ শেষেও এখনো তারা জিততে পারেনি। পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচটি যে বৃষ্টিতে ভেসে গিয়েছে, ওই একটা পয়েন্টই সাকুল্যে তাদের প্রাপ্তি। এবং সেইখানটাতে ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ ভারতীয় রুপির খেলোয়াড়, তার ওই ভয়ঙ্কর আইপিএল চলছেই। আইপিএল যেমন নতুন নতুন অনেক তারকার জন্ম দেয়, ঠিক তেমনিভাবে এই দামি ক্রিকেটারদের জন্য একটা অভিশাপ বয়ে নিয়ে আসে। এটা আমরা টাইম এন্ড এগেন দেখতে পেয়েছি। ঋষভ পান্ডের লাস্ট সিজনটার কথা মনে করুন। এইবারের ক্যামেরন গ্রিনের অবস্থাটা ওই রকম হয়ে উঠছে। হ্যাঁ, এইবার এই ম্যাচটাতে একটু ইঙ্গিত দিয়েছিলেন যে ওই শেকল ভাঙার, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বল হাতে তিনি দলকে ডুবিয়ে দিলেন নাকি। মুকুল চৌধুরীর প্রশংসা যত করা হয় ততই কম করা হয়। আমি জাস্ট যদি ছোট্ট করে যদি আমি শেষ অংশটাকে একটু আপনাদেরকে বলি, খেলাটা দেখলে তো দেখেছেনই। আপনি দেখেন যে শেষ 4 ওভারে তাদের 54 রান প্রয়োজন ছিল, হাতে 3 উইকেট। 182 রানের টার্গেট, 127 রানে 7 উইকেট পড়ে গিয়েছে, হাতে রয়েছে 3 উইকেট। এই অবস্থায় ব্যাটিং সাইডকে কেউ জিতবে বলে ভেবেছিলেন? হ্যাঁ, ঠিক আছে, আইপিএল এরকম অনেক কিছু হয় বটে, কিন্তু জিতবেটা কিভাবে, জেতাবেটা কে? এই লখনৌ সুপার জায়ান্টসকে। সেই ওভারটা থেকে তিনি না হয় একটা 4 ছক্কা মারলেন, তারপরেও তো 3 ওভারে তাদের 43 রান প্রয়োজন ছিল। পরের ওভারটাতেও 2টা ছক্কা নয় মারলেন, তাও তো শেষ 2 ওভারে 30 রান প্রয়োজন ছিল। এবং তখনই ওই ক্যামেরন গ্রিনের ওভারটা। ক্যামেরন গ্রিন প্রথম 3টা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার যে পারফরমেন্সটা যে ছিল, সেইখানটাতে তো বোলিং তো করেনি নাই, ব্যাট হাতে 3 ম্যাচ মিলিয়ে করেছিলেন 24 রান। এই ম্যাচটাতে 24 বলে 32 রানের একটা ইনিংস খেলেছেন, খুবই স্ট্রাগলিং ইনিংস, কিন্তু ঠিক আছে, রান তো পেয়েছেন, কিছু রান পেলেন। বল হাতেও ইনফ্যাক্ট তিনি খুবই গুরুত্বপূর্ণ ঋষভ পান্টের উইকেটটা তুলে নিয়েছিলেন। এই প্রথমবারের মতো আইপিএলে তিনি বোলিং করলেন এই সিজনটাতে, ফলে ওই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে যে তাকে নেওয়া হয়েছে, সেই জায়গাটাতে একটু সার্ভিস কেকেআর পেল। মনে হচ্ছিল যে তিনি তার ওই ব্যর্থতার জাল ছিন্ন করে এই ম্যাচে বেরিয়ে আসবেন। এবং যখন 2 ওভারে 30 রান প্রয়োজন, ঠিক আছে, মুকুল চৌধুরী ওই 4 ছক্কা মারছিলেন বটে, কিন্তু ওই ক্যামেরন গ্রিনের হাতে বল তুলে দেওয়ার ব্যাপারে তো কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের সেই কনফিডেন্সটা এই অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ক্রিকেটের উপরে ছিল। তিনি কি করলেন? তিনি দলকে ডোবালেন। মুকুল চৌধুরী তাকে ওই ওভারটাতে প্রথম 2টা বলে রান নিতে পারেননি বটে, কিন্তু তারপরে একটা ছক্কা মারলেন, ডট বল হলো, 4 মারলেন, ছক্কা মারলেন। ক্যামেরন গ্রিনের ওভারটা থেকে যে 16 রান নিয়ে নিলেন, সেইটাতেই কিন্তু প্রবাবলি ফর দ্য ফার্স্ট টাইম মনে হয়েছিল, মানে যে শেষ 4 ওভারের এই ফেজটার মধ্যে মানে মনে হয়েছিল যে লখনৌ সুপার জায়ান্টস জিততে পারে। ক্যামেরন গ্রিনের ওভারটাতেই গুরুত্বপূর্ণ। এরপরও শেষ ওভারে 14 রান প্রয়োজন ছিল। শুরুতেই স্ট্রাইকে ছিলেন না মুকুল চৌধুরী, কিন্তু প্রথম বলটাতে আবেশ খানে 1 রান নিয়ে তাকে স্ট্রাইকটা দিয়ে দিলেন। 6 বলে প্রয়োজন ছিল 14 রান, 5 বলে প্রয়োজন 13 রান। তিনি একটা ওই লেগ সাইডে ছক্কা মেরে দিলেন। পরের বলটাতেই হয়ে গেল 4 বলে 7 রান। হ্যাঁ, নেক্সট 2টা ডেলিভারি বয় ওভাররা তিনি রান নিতে পারেন নাই। 2 বলে 7 রানের তখন কঠিন সমীকরণ, কিন্তু ওই 5th বলটাকে মুকুল চৌধুরী তার 7th ছক্কায় পরিণত করলেন, নিজের 50টাও পূরণ করলেন। এবং হোয়াট এ শট! অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড ইয়র্কার, সেইখানটাতে তিনি কাভারের উপর দিয়ে যেই ছক্কাটা মারলেন, সেইটা অনেক দিন মনে রাখার মতো। এবং তাতে করে স্কোরটা টাই হয়ে গেল। লাস্ট বলটাতে কোনো রান না হলেও খেলা অন্তত পক্ষে সুপার ওভারে যাবে, সেই নিশ্চয়তার জায়গাটা তৈরি হয়েছে। দেখেন, আমি যেই বর্ণনাটা দিচ্ছি, বা আপনারা যদি খেলাটা দেখে থাকেন, গত দিনে
ডেভিড মিলার দিল্লি ক্যাপিটালসকে জেতানোর পথেই ছিলেন, এইরকম একটা ইকুয়েশনের মধ্যে ছিলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। ওই পেনাল্টিমেট সেকেন্ড লাস্ট বলটাতে এক রান নিলে খেলা তো অন্তত সুপার ওভারে চলে যায়, তিনি সেটা নেননি এবং লাস্ট বলে গিয়ে তো তিনি ওই স্লোয়ার বাউন্সারে ব্যাটে বলে লাগাতে পারলেন না, রান আউট হয়ে গেল তার পার্টনার, ফলে ওইখানটাতে এক রানে ম্যাচটা হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটাতেও দেখেন লাস্ট বলের আগের বলে চক্কা মেরে খেলা অন্তত সুপার ওভারে যাবে সেটা নিশ্চিত করে ফেলেছিলেন মুকুল চৌধুরী। লাস্ট বলটা আগের দিনের মতোই স্লোয়ার বাউন্সার হলো এবং সেইটাতেও পুল করতে গিয়ে সেটা ব্যাটে বলে লাগাতে পারলেন না মুকুল চৌধুরী, যিনি এতক্ষণ এরকম দুর্দান্ত ব্যাটিং করছিলেন। হয় ওই মোমেন্টে সেটা হয়নি, কিন্তু ওই তার পার্টনার আবেশ খান তো রানের জন্য ছুটবেনই, ছুটেছেন, তিনিও ছুটছেন। উইকেট কিপার আঙ্কুশ রঘুবংশের হাতে বল। আগের দিন যেটা জশ বাটলার আন্ডার আর্ম থ্রোতে স্ট্যাম্প ফেলে দিয়ে, মানে বেলসটা ফেলে দিয়ে রান আউট করে দিয়েছিলেন, এক রানে দলকে জিতিয়েছিলেন, রঘুবংশী তো সেটা পারলেন না। মাথাটা তার ওই সময় ঠান্ডা রাখতে না পেরে আরো গরম করে ফেলেন, আন্ডার আর্মের দিকেও গেলেন না। ওই থ্রোটা তিনি যে করেছিলেন ট্রেডিশনাল, এবং সেইটাতেই স্ট্যাম্প মিস হয়েছে, একটা রান যে নিয়ে নিল লাস্ট বলটা থেকে বাইরান, এবং তাতে করেই এই থ্রিলার ম্যাচটা লখনৌ সুপার জায়ান্ট জিতে গেল। তাতে করেই ওই নতুন এক তারকার জন্ম হলো মুকুল চৌধুরী। 27 বলে 54 রানের অপরাজিত ইনিংস, 7টা ছক্কা যেই ইনিংসে, যেই ইনিংসটাতে শেষ 4 ওভারে ধরেন 54 রান প্রয়োজন, ওরকম সময়তে তার যেইভাবে তিনি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিংটা করেছেন, ইনফ্যাক্ট লাস্ট 2 ওভারে 30 রান প্রয়োজন সেই সময়টাতেও, লাস্ট ওভারে 14 রান প্রয়োজন সেই সময়টাতেও, লাস্ট 2 বলে যে 7 রান প্রয়োজন ওই মুহূর্তে যে ছক্কাটা মেরেছেন সেই সময়টাতেও, এই সবগুলো আসলে ইন্ডিকেট করছে মুকুল চৌধুরী ভারতীয় ক্রিকেটে, বিশ্ব ক্রিকেটে থেকে যাওয়ার জন্য এসেছেন। খুবই আর্লি সাইন আমরা এই ম্যাচটাতে তাতে দেখতে পেলাম। এখন ম্যাচের কথা যদি বলি, 182 রানের টার্গেটটা যে পেয়েছিল লখনৌ সুপার জায়ান্ট, সেই টার্গেট অ্যাচিভ করার পথে তাদের শুরুতেই 2 ওপেনার 4 ওভারে 41 রান তুলে ফেলেছিলেন, কিন্তু বৈভব বরোরা 5th ওভারটাতে এই 2 ওপেনারকে আউট করে দিলেন, এডেন মার্কান এবং মিশেল মার্শকে, এবং তারপর 9th ওভারে ঋষভ পান্টের সেই গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিয়েছিলেন ক্যামেরন গ্রিন। প্রথমবারের মতো আইপিএলে বল হাতে নিয়ে তার ওই কি বলা চলে যে গ্রিন এর বাউন্সারটাকে রিড করতে পারেননি পান্ট, ফলে তার টপেজ হয়ে তিনি আউট হয়ে যান। এরপরেও ওই ধারাবাহিকতা উইকেট হারাতে হারাতে একটা সময় গিয়ে তারা আয়ুষ বাদনী 50 মাত্র করেছিলেন, কিন্তু সামাদ যখন আউট হন 104 রানে 5 উইকেট পড়েছে, ওই সময় মুকুল চৌধুরী ক্রিজে গিয়েছিলেন এবং তারপর তো তিনি দেখলেন 127 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল, এরপরে কিভাবে তিনি ম্যাচটা জিতিয়ে দিলেন। আর কলকাতা নাইট রাইডার্সের ইনিংসটা আসলে স্ট্রেঞ্জ ছিল, আমি স্ট্রেঞ্জই বলবো। ধরেন তারা প্রথম 10 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে 98 রান তুলেছিল, সেইখান থেকে তো 220-30 রান হবেই, এরকম একটা হিসাব থাকা উচিত। কিন্তু যেই কলকাতা নাইট রাইডার্স 10 ওভার শেষে 1 উইকেটে 98 রান ছিল, সেই দলটার 15 ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো 4 উইকেটে 115, অর্থাৎ 11 থেকে 15 এই 5 ওভারের মধ্যে তারা মাত্র 17 রান তুলেছে, আরো 3টা উইকেট হারিয়ে। ওই সময়টা তাদেরকে আসলে এতটাই পিছিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট ক্যামেরন গ্রিন ওই সময় নেমেছেন এবং রবম্যান পল তারাও শুরুতে স্ট্রাগল করছিলেন, শেষ 5 ওভারে তারা আবার 66 রান তুলে কিছুটা পুষিয়ে দিতে পেরেছে। যেখানে পাওয়েল 24 বলে 39 রানে নট আউট ছিলেন, 24 বলে 32 রানে নট আউট ছিলেন ক্যামেরন গ্রিন। সেই গ্রিন টুর্নামেন্টে তখন পর্যন্ত 24 রান করা, তিনি যখন ওই অপরাজিত 32 রানের একটা ইনিংস খেলেছেন, ম্যাচ যদিও কলকাতা নাইট রাইডার্স জিতে যেত, সেইটার একটা সিগনিফিকেন্স থাকতো, তার ওই ঋষভ পান্টের উইকেটটার সিগনিফিকেন্স থাকতো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সবকিছুই ছক্কায় উড়িয়ে দিয়েছেন মুকুল চৌধুরী। প্রতিষ্ঠিত তারকা, আইপিএল এর সবচেয়ে দামি বিদেশি তারকা ক্যামেরন গ্রিনকে হাওয়ায় উড়িয়ে ভাসিয়ে তাকে ভিলেন বানিয়ে আইপিএল এর নতুন তারকা হয়ে গেলেন মুকুল চৌধুরী, লখনৌ সুপার জায়ান্টসের 21 বছর বয়সে বিস্ফোরক বিধ্বংসী ব্যাটসম্যান। তার ওই ইনিংসটাই এই ম্যাচে লখনৌয়ের 3 উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট, সেইটা তো আর বলার অপেক্ষা রাখছে না। আমি তারপরেও ভাই আলাদা করে ক্যামেরন গ্রিনের ওভারটাও না, ওই যে 2 বলে 7 রান প্রয়োজন, ওই সময় যে তিনি কাভারের উপরে দিয়ে ছক্কাটা মারলেন রে ভাই, ওইটাকেই আমি বলবো টার্নিং পয়েন্ট। আর লাস্ট বলে তো যেরকম সে রান আউট মিস করেছেন, বাট ঠিক আছে, সেটাকে হিসাবে আমার ওই ছক্কার কথাটাই মনে হচ্ছে বেশি করে। একমত কি?